তখন আমার কিশোর বয়স ১৩ পার হয়নি। তবে ওসব কিছু না বুঝলেও হাতের কাজ ঠিকই বুঝতাম। আমার এখনও মনে আছে, আমি মহাকালী নিউবার ব্রিজের নিচে থেকে প্রথম বই কিনেছিলাম, যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি, ২০ টাকা দিয়ে। খুব কষ্ট করে বহুবার কিনতে গিয়েও ফিরে এসেছিলাম। তারপর যখন দেখলাম ফুটপাতের দোকানে ভিড় কম, তখন চুপি চুপি দোকানদারকে বলেছিলাম আমার একটা ওই বই লাগবে। দোকানদার আমাকে ঝাড়ি দিতেও পারে, এই ভয়ে ছিলাম। কিন্তু না, দোকানি তার ব্যবসায়িক ভঙ্গিতেই আমার দিকে তাকিয়ে একটা বই পেপারে মুড়িয়ে আমাকে বলল ২০ টাকা দাম। আমি কোনো মতে টাকা দিয়ে বই নিয়ে দৌড়। তারপরেও অনেক বই কিনেছি, কিন্তু আমি গল্পেরগুলো কিনতাম না, ছোট স্টিকার কিনতাম, প্রত্যেক পিস ৩ টাকা করে। গল্পের ছবি ঝাপসা থাকায় আর বয়স কম থাকায় পড়ার প্রতি হয়তো আগ্রহ কম ছিল, তাই কিনতাম না। ছবির সব বই একত্র করে সামনে রেখে তারপর হাতের কাজ করতাম। মাঝে মধ্যে ব্যথা হয়ে যেত। একবার এক বড় ভাইয়ের সাথে সিনেমা হলে ওই সব সিনেমা দেখতে গিয়েছিলাম, বিচিত্রা সিনেমা হলে। ছবিটা আজও মনে আছে। ডিসেম্বর মাস, শীতকাল। আমি তখন সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিলাম। নিয়মাফিক দাদিকে দেখতে যেতে হবে আবার। সামনে কুরবানির ঈদ। আমার অতীত অভিজ্ঞতা থেকে শীতকালে বাড়ি যাওয়া মানে অসহ্য একটি বিষয়। তারপরেও বাবার ধমক ও মার থাবলার ভয়ে বাড়িতেই যেতে হবে। প্রতি বছর ফাইনাল পরীক্ষা শেষ হলে ও ঈদ করতে গ্রামের বাড়িতে যাওয়া হতো। প্রায় ঈদের ২ সপ্তাহ আগে বাবা আমাদের বাড়িতে দিয়ে আসতেন। ২ দিন থেকে আবার চলে যেতেন ঢাকায়, কারণ তার অফিস খোলা। আমার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর গ্রাম। সেখানে যাওয়ার একমাত্র পথ দীর্ঘ লঞ্চ যাত্রা। লঞ্চে যেতে আমার খুব ভয় করত, কারণ আমি সাঁতার জানি না। তাই আমার দাদি তখন বেঁচে ছিলেন, যদিও ওনার অবস্থা খুব ভালো ছিল না। যখন তখন ওনার যায় অবস্থা। ওনার সেবা যত্নের জন্য ফুফু ও ফুপাতো বোনরা ছিল। আমাদের গ্রামের বাড়ি থেকে ফুপুদের গ্রামের বাড়ি অনেক দূরে ছিল, তাই ফুফু ও বোনরা পালাক্রমে তাদের সেবা করতা। আমার ফুপাতো বোন ছিল ২ জন, তারা ২ ভাই ও ২ বোন। বড় বোনের নাম লিমা ও ছোট জনের নাম রীতা। দীর্ঘ লঞ্চ যাত্রায় কেবিনে বসে খুবই বিরক্ত লাগছিল। নদীর থেকে প্রচণ্ড কনকনে বাতাসে বইছিল। তাই কেবিনের বাহিরে চলে এলাম, যেখানটায় সূর্যের আলো পড়ছিল। লঞ্চের বাহিরটায় বেশ ভালোই লাগছিল। রোদে একটু শরীরটা গরম করে নিচ্ছি। একটু দূরেই একজন ২০ থেকে ২৫ বছর বয়সী মহিলা তার ছোট বাচ্চাকে নিয়ে নৌকা দেখাচ্ছে আর কি যেন বলছে। মাঝে মধ্যে পিচ্চিটার গাল ধরে টানে। আমি একটু কাছে যেতেই জিজ্ঞেস করল, তোমরা যাবা কোন গ্রামে? আমি বললাম বিরামপুর গ্রামে। মহিলা বলল, ও তাইলে তো অনেক দূর, আমরা যাব নবাবগঞ্জ। আমি বললাম, জি না, আমি চিনি না। মহিলা বলল, এই তো পরের স্টেশন, প্রায় আইসা পড়ছি, ৩০ থেকে ৪০ মিনিট লাগবে। একটু পর আন্টি টাইপ মহিলা নিচু হয়ে আবার বাবুর গাল ধরে টানাটানি করছে। এমন সময় আমি খেয়াল করলাম উপর দিয়ে দেখা যাচ্ছে। অনেকটা দেখেও না দেখার ভান করছি। এদিক ছোট মিয়াও কেমন যেন হয়ে যাচ্ছে। তখন আমি ছোট ছিলাম বিধায় ভেতরে কিছু পড়া শুরু করিনি। এভাবে প্রায় ৫ মিনিট কেটে গেল। একটু পর আন্টি লঞ্চের বাথরুমে গেলেন। আমি যেখানে দাঁড়িয়েছিলাম বাথরুমটা তার সামনেই, লঞ্চের শেষ ভাগে তেলের ড্রামের কাছেই। উনি বাথরুমে যেয়ে দরজা লাগিয়ে দিলেন।
কিন্তু হাই কপাল, দরজাও এমন তারের গোনা দিয়া পেঁচানো ছিল, ফলে দরজাটা লাগালেও অনেকটা দেখা যেত। আমি একটু ভালো করে খেয়াল করতে ভেসে উঠল সেই চির আকাঙ্ক্ষার জিনিস, আর সেখান থেকে বাহির হচ্ছে অজস্র পানির ধারা। একটু পরন্ত বিকেলেই রোদের আলো আমাকে এদিক দিয়ে অনেকটা উপকার করছে। বাস্তবে প্রথম দেখলাম এই জিনিস এই বয়সে। এখন মনে পড়ে সেটি এমনটা দেখে আমার মনে হলো আঙ্কেল অনেক শক্তিশালী। মহিলা একটু পরে নেমে পড়ল তার গন্তব্যস্থানে। নামার সময় তিনি আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। আমার মনে হয় তিনি ধরে ফেলেছেন আমি তার সব দেখে ফেলেছি। তারপর প্রায় 2 ঘণ্টা লঞ্চে বসে আমি তাকে কল্পনা করেছি। স্টেশনে আমার চাচাতো ভাইয়েরা হাজির ছিলেন। তারা আমাদের ব্যাগগুলো মাথায় নিয়ে গ্রামের দিকে রওনা হলেন। তাদের পিছু পিছু হাঁটা দিয়ে অবশেষে বাড়ি পৌঁছালাম। বাড়ি পুরো গমগম করছে আমরা আসার খবর পেয়ে। সবাই আমাকে এটা ওটা জিজ্ঞেস করছে। আমার তো কোনো দিকে মন নেই, কখন নিজেকে শান্ত করব ওই তালে আছি। এমন সময় আমার ফুপাতো বোন লিমা লেবুর শরবত নিয়ে এলো। সে আমার বয়সের থেকে 3 বছরের বড়। দিনাজপুর সরকারি মহিলা কলেজে এইচএসসির প্রথম বর্ষের ছাত্রী। তার গায়ের রং হলদে ফর্সা। এই রং আমি নিজেও পছন্দ করি। আমাকে জিজ্ঞেস করল কেমন আছিস। আমি বললাম ভালো। পড়ালেখা কেমন চলে, পরীক্ষা কেমন হয়েছে, পাশ করবি তো? ভালো হয়েছে। বাথরুমে যাব এই বলে আমি রওনা দিলাম। কিন্তু লেমা আপাও দেখে আমার পিছে পিছে আসে। আমি বললাম তুই আছিস কেন? সে বলল সন্ধ্যা পড়ছে, যদি আবার ভয়টি পাস। বাথরুমে ঢুকে দরজা লাগাতেই আসলেই ভয় পেয়ে গেলাম। পুরো অন্ধকার। বাথরুমটা ছিল গাছগাছালির ভিতর। ঝিঝি পোকার ডাক, কান মনে হয় যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। ভয়ে নিজেকে আর শান্ত করা হলো না। 1 নাম্বার কাজ করেই বেরিয়ে পড়লাম। এক কাজেই যে শব্দ হলো তাতে মনে হলো আসমান থেকে জমিনে ঝর্ণা পড়ার শব্দ। এত শব্দ হলো যে অনেক দিন ধরে জমিয়ে রেখেছিস। কাল সকাল থেকে জমাইছি, বসলে এত শব্দ হতো না। এখানে যেই অবস্থা, আবার বইসা। বাবা কড়া ডাক দিয়া বলল, হালিম তুই কি তোর দাদির কাছে আইসিলি? আমি তখন দাদির কাছে গেলাম। সবাই ওনার কাছে বসে আছেন, আমিও বসলাম। দাদি আমার মাথায় হাত বোলালেন। ওনার কাছে অনেক কিচ্ছা শুনতাম। এমনও রাত গেছে যে ওনার কিচ্ছা না শুনে ঘুমাতাম না। আজ উনি তেমন কথা বলতে পারেন না, মাঝে মাঝে হাত পা নাড়ান। মা বলল, আগে কত কিচ্ছা শুনতে আসতি, আর এখন কাছেই আসছে না। চাচা চাচির সামনে মা বাবা ফুফু সেখানে রয়েছে। আমার পিছনে দাঁড়িয়ে আছে 2 ফুফাতো বোন। বড় ফুফাতো বোন অনার্স পড়েন, দেখতে শ্যামলা হলে কি হবে, অনেক লম্বা, আর 2টা বিশাল অধিকারিণী। আমার মাঝে মধ্যে মনে হয় এরা 2 বোন এত বড় সাইজ হলো কিভাবে। রীতা আপা বলে উঠল, গ্রামে এসেছিস, সবার বাসায় যাইয়া সালাম দিয়ে আসবি না? আমি বললাম, চলেন। আমাদের গ্রামে তখনও বিদ্যুৎ চায়নি, ভয় পাব রাতে। এই ভেবে রীতা আপা আমার সাথে চললেন। পড়াশোনা করিস ঠিকমতো? আমি বললাম, যে করি। বড় আপা আমাকে বগলতলায় ধরে নিয়ে যাচ্ছে যাতে আমি ভয় না পাই। সেই অনুভূতিটা আমার খুব ভালো লাগছিল। এমনি লামছে এক তাহিনী হয়েছে, কিছুই করতে দিতে পারিনি। আমিও মাথা দূরে সরাচ্ছি না, আমি ছোট, উনি কিছু মনে করবেন না, এই ভেবে মাথা কাছাকাছি করে রেখেছি। মনে মনে অনুভব করতে লাগলাম, আর যদি একটা পারতাম। এরকম করে এ বাড়ি থেকে ও বাড়ি গিয়ে সালাম জানিয়ে আসলাম। আমার ছোট মিয়া রাগারাগি করছে। সমস্ত রাগ যেন তার মাঝেই জমা হয়েছে। দুঃখের বিষয়ে তার রাগ আমি কিছুতেই থামাতে পারছি না। জায়গার অভাবে রাতে খাবারের পর ঘুমানোর পালা। আমাদের বাড়িতে 3টে রুম। একটি দাদু দখল করে আছেন। ফুফু তার সাথে ঘুমাবেন। উনি আসতেন না, আমরা এসেছি বিধায় উনি এসেছেন। আরেকটি রুমে আব্বা মা ও 2 ছোট ভাই ঘুমাবেন।
মা আমাকে বললেন, তুই লিমা রিতার সাথে ঘুমা। শীতের রাত, ভালো করে মাফলার দিয়ে কান জুড়িয়ে নেবে আর লেপ মুডু দিয়ে ঘুমাবে। টিনের ঘরের চালের ফাঁক দিয়ে কনকনে বাতাস আসতেছে, যেন হাত পা জমে যাবে। এই জন্যই আমি গ্রামে আসতে চাই না। লিমা জিজ্ঞেস করল, লুঙ্গি পরবি না? আমি বললাম, না, প্যান্ট পরে কি ঘুমাতে পারবি? গরম লাগবে না? না লাগব, এমনি যে ঠান্ডা পড়েছে। তো 1 নাম্বার কাজ সেরেছিস না? রাতে ধরলে তোরে এই শীতের মধ্যে কে নিয়ে যাইব? যা, সেরে আয়। একলা যাইতে ভয় করে, তুই আয় সাথে। দাঁড়া। হারিকেনটা বাড়াইলেই সে আমার হাত ধরে, হাতে হারিকেন নিয়ে গেল। কি রে, তোরে না বললাম দাদায়া করবি না? প্যান্ট পরছি বইতে সমস্যা হয়। একটু হেসে লিমা আমার কাছে হারিকেন দেখে প্রায় 5 গজ দূরে গিয়ে লিমাও বসে পড়েছে। বাথরুম ঘর দূরে হওয়াতে ঘরের কাছেই ছিলাম। আমি বাঁকা চোখে দেখতে থাকলাম। আজকে আমার কি হয়েছে বুঝতে পারছি না। কপালে কি আজকে এসব জিনিসই ছিল? মনে মনে ভাবতে লাগলাম, এরকম যদি প্রতিদিন হতো। তারপর সে থেকে উঠে আমাকে বলল, চল হারিকেনটা হাতে নে। লেপের নিচে আমরা 3 জন। আমি মাঝখানে শুয়ে আছি। আমার দুপাশে লিমা রিতা শুয়ে আছে। আরাম লাগছে। আমি কল্পনা করছি সেই আন্টির কথা। ও অন্ধকারে ভয়। কোনোভাবেই আমার ঘুম আসছে না। একবার এদিক হই, আরেকবার ওই দিক। একটু পর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আমার দুপাশে শুয়ে আছে 2 জন। এরা তো ঘুমিয়ে পড়েছে, আস্তে আস্তে ধরলে টের পাবে না। কিন্তু ধরব কাকে? রিতা আপাকে ধরলে মায়ের খাওয়া লাগতে পারে। আরেকটাকে তো আমি তুই তুই করে ডাকি, সুতরাং ওকে কে ধরা ভালো। মনে মনে বেশ ভয় হচ্ছিল, যদি টের পায় তাহলে কি হবে। তবুও মনে সাহস নিয়ে ধরলাম। প্রথম আমি ভেবেছিলাম লিমা ঘুমে, কিন্তু একটু পর বুঝতে পারলাম আসলে সে ঘুমেছিল না, ঘুমের ভান করেছিল। সম্মতি পেয়ে আমারও অনেক আনন্দ হয়েছিল, কিন্তু অনেক ভয় হচ্ছিল। রিতা আপা যদি বুঝতে পারে তাহলে আমাদের সমস্যা হবে। রিতা আপা মাকে সবকিছু বলেও দিতে পারে। আসলে সুখের মুহূর্ত বেশিক্ষণ থাকে না। একসময় কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। চোখ মিলে দেখি সকাল হয়ে গেছে। প্রথম শীতে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না। এদিকে রাতে অনেক পরিশ্রম করেছি। লিমার দিকে তাকাতেই লজ্জাতেই মরে যাচ্ছি। সকাল 10টায় মায়ের ঝাড়িতে বিছানা ছাড়তে হলো। এর মধ্যে লিমা কয়েকবার আশায় আমা করেছে। আমি দেখেও না দেখার ভান করেছি। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে খেতে বসেছি। লিমা খাবার বেড়ে দিচ্ছে। আমার পাশের বাসার ভাবিও এসেছেন। উনি মা ও ফুফুর সাথে কথা বলছেন। উনার স্বামী মালয়েশিয়া গেছে 2008 সালে, এখনও দেশে ফিরেনি। যাওয়ার সময় আমাদের বাসা হয়ে গিয়েছিলেন। আমরা থাকি মহাখালীতে। এয়ারপোর্ট মহাখালী থেকে কাছে, তাই উনি আমাদের বাসায় উঠেছিলেন। ভাবি একবার আমার দিকে তাকায়, আরেকবার মার সাথে কথা বলছেন। লিমা, দেখি বড় হয়ে গেছ, স্বাস্থ্য হয় না কেন? কিছু খাও না নাকি? জি খাই তো, কিন্তু স্বাস্থ্য তো হচ্ছে না। ঠিকমতো খাওয়া দাওয়া করলে শরীর এমন হবে কেন? বেশি করে খাইতে হবে, পরে কিন্তু বউ পাবে না। আমি কিছু না বলে চুপচাপ খাচ্ছি। লিমা আসতে বলে উঠল, যে জিনিস আছে 2-3টে বউ লাগবে। এবার আমি খানিকটা লজ্জিত হলাম। মাথা নিচু করে কোনো মতে খাওয়া শেষ করে উঠে বাইরে চলে গেলাম। কুয়াশা এখনও কাটেনি। বাবাকে দেখলাম কোথা থেকে খেজুরের রসের কলসি নিয়ে এলেন। শীতকালে খেজুরের রস যে খেয়েছে সে জানে কতটা সুস্বাদু। তবে এতটাই ঠান্ডা থাকে যে এক চুমুকে শেষ করা যায় না। আমি তো কয়েক গ্লাস খেলাম, খেয়ে চাচার সাথে বাজারে চলে গেলাম। বিরামপুর লঞ্চঘাটের সাথেই বাজার। বাজারে বিশাল সাইজের মাছ। উনি কয়েকটা মাছ কিনলেন।
বেড়িবাঁধের উপরে বাজার বসেছে। বেড়িবাঁধ থেকে নদী দেখা যায়, মেঘনা নদী। অতি ভয়ানক এই নদী। অনেকের মতে তলদেশে পৃথিবীর অন্য নদী থেকে সবচেয়ে বেশি স্রোত হয়ে থাকে। বিশাল তার বুক। এক কিনারা থেকে আরেক কিনারা দেখা যায় না। দূর থেকে অনেক জাহাজ দেখা যাচ্ছে, আর ছোট ছোট নৌকা। বেশ মনোরম দৃশ্য। যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। যাই হোক, বাজার শেষে চাচা বিড়ি ধরাইয়া হাঁটা দিলেন। সর্ষে ফুলে মাঠ হলুদ হয়ে আছে। মাঠ দেখতে এত সুন্দর যা কল্পনা করা যায় না। শীতের সকালের শিশির ফোঁটা জলে ফুলের পাপড়িগুলো চিকচিক করছে। দুধারে সেই হলুদ মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, চাচার পিছু পিছু। পা হচ্ছে একমাত্র বাহন। এমন এক জায়গা, তখন রিকশাও চলে না। এখন চলে অবশ্য। আমি চিন্তা করেছি দুপুরে গোসল করার সময় হাতের কাজ সেরে নিব। এটা ভাবতে ভাবতে চাচার পিছু পিছু বাড়ি ফিরে এলাম। তখন বেলা 12টা। আমার চাচাতো ভাই আমার জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। সে নাকি আমাকে নিয়ে খালে মাছ ধরতে যাবে। ছেলেটা আমার সমবয়সী হলে কি হবে, খুবই দুরন্ত স্বভাবের, আর মুখে তার কিছু আটকায় না। আমাকে নিয়ে আইল ধরে হেঁটে যাওয়ার সময় সামনে কোনো মহিলাকে পেলে বলে ওঠে, ভাবি, আপনার গাছের লাউ তো ঝুইলা গেছে, পায়রা খাওয়াইবেন না? মহিলারা চেঁচিয়ে উঠে, বলে, এই ছেলে, আমরা আমার গাছের লাউ তোকে কেন খাওয়াবো? তখন মহিলারা তারে বলে, তোর মার কাছে গিয়ে খাইতে চা। চাচাতো ভাই গান ধরে, স্বাদে লাউ বানাইল মোরে বৈরাগী। আমি আর হাসি আটকাতে পারি না। মাছ ধরা শেষ হলে আমি বললাম, বাড়ি চল, বাড়ি যাই। কেন, যাইয়া কি করবি? গোসল করবি না? আমি বললাম, বাড়ি যাইয়া গোসল করব। পুচকুনিতে ডুবাইয়া গোসল করবি। লুঙ্গি গামছা কিছু আনি নাই। লুঙ্গি গামছা লাগব না। গোসল কইরা বাড়ি তো চাইয়া বদলাইয়া লবি। তুই তো সাঁতার জানোস না। এইবার তোরে সাঁতার শেখাবো কলা গাছ দিয়া। তারপর চাচাতো ভাইয়ের সাথে করে পুচকুনিতে গেলাম গোসল করতে। জোহরের আয়ান হচ্ছে। অনেক মহিলা যুবক যুবতীও এসেছে গোসল করতে। নারীরা পুষ্কুনিতে গোসল করার পর কেমন দেখায় তা অনেকে জানে। কি কি দেখা যায় আশা করি তা তোমাদের আর বলতে হবে না। তা দেখে আমার ছোট মেয়ে স্মরণ করিয়ে দিল নিজেকে কিভাবে শান্ত করা যায়। মহিলারাও আমার দিকে তাকাচ্ছে। এটাই গ্রামের কৌতূহল। কেউ জিজ্ঞেস করে ছেলেটাকে। চাচাতো ভাই চিল্লায় বলে, তোমাগো আইতের সোয়ামী। আমি বাড়িতে যেয়ে কাপড় চোপড় বদলানোর জন্য টিউবওয়েল পাড়ে গেলাম। গিয়ে দেখি বড় আপা গোসল করছে। আমি হুট করে ঢুকে পড়াতে এক আজব জিনিস দেখলাম। তার গায়ের রং শ্যামলা হলে কি হবে, ওইটা পুরো সাদা। আমি বুঝতে পারলাম না উনি এভাবে দরজা পুরো লক না করে কিভাবে গোসল করছেন। আমার দিকে তাকিয়ে হেসে বললেন, এই ছাগল, দেখবি না দরজার সামনে দড়িতে মেয়ে মানুষের কাপড় ঝুলানো আছে। দরজা লক করলে ভিতরে অন্ধকার হয়ে যায়, দেখে লক করি না। আর পারিবারিক গোসলখানা হওয়াতে বাইরের কেউ আসে না। আমি বললাম, জামা বদলাবো। আপা বলল, একটু দাঁড়া বাইরে। একটু পর আমি জামা কাপড় বদলাতে শুরু করলাম। তিনি তার কাপড় পরছিলেন। পরে বাসায় চলে আসলাম। দুপুরে খেয়ে একটা ঘুম দিয়ে রাতের অপেক্ষা করতে থাকলাম। সন্ধ্যায় ঘুম ভাঙল লিমার ডাকে। হালিম, এই হালিম, উঠ, আর কত ঘুমাবি? শীত লাগে পড়ে উঠব। এখন ঘুমাইলে রাতে ঘুমাবি কেমনে? জায়গা থাকব? জায়গা কি করবি? বিছানা ছাট, ঘুরতে যামো। যাবি কই? যাবি এই সন্ধ্যায়? পাশের বাসার ভাবির বাসায় যামো। যাবি? ভাবির লগে গল্প করমু। ভাবি বিচার দিচ্ছে তুই নাকি দূরে দূরে থাকোস। না, যাব না, ভালো লাগতেছে না। গেলে তোরে একটা জিনিস দেখাবো। কি জিনিস? আগে বল, তাইলে যামো। এখন চল ছ্যামরা, পরে ঘুমাস। ভাবির বাসায় যেতেই ভাবি বলে উঠল, কি হালিম, লজ্জা পাও নাকি?
ভাবিগো লগে কথা কও না, শুনলাম ক্লাস 9-এ উঠবে, এখন এত লজ্জা কিসের? গ্রামে আইসো, ভাবিদের সাথে কথা বলবা, খবর নিবা, তাইলে সে না ভালো লাগবো। ভাবিদের কাছে তো দেবরা আসব, মজা করব, এত লজ্জা ভালো না। লিমা একটু পর জোরেই বলে ওঠে, ওর আবার লজ্জা আছে নাকি, সব বোঝে। ভাবি মুচকি হেসে বলে, এখন ঠিকই তো। লিমা একটা জবাবে বলে, ও একটু পরে বল ভাবি, ভাই তো বিদেশ গেছে, তাই আমি তোমার দায়িত্ব নিব। ভাবি বলে, না, আমার ভাই ভালো আছে, হালিম কিছু খাইবা নাকি? আমি বললাম, না, ভাবিদের খাটের সাথে টেবিল, আমি টেবিল ঘেঁষে খাটে বসে আছি। লিমা টেবিলের উল্টো দিকে চেয়ারে বসে আছে। একটু পর টেবিলের নিচে দিয়ে লিমা পা দিয়ে আমার পায়ের ওপর ছোঁয়া দিচ্ছিল। আমি কিছুই বলছি না। লিমা দাঁত কামড়ে বলে ওঠে, ইহা কি দেখ শয়তান? আমি বললাম, জিনিস দেখা? কি জিনিস দেখতে চান আপনি? শয়তানের নানা? আমি শয়তান না, তুই শয়তান। ভাবি কি কইব তুই এরকম করতেছস? ভাবি একটা জিনিস দেখা যাও, ভাবি একটা জিনিস দেখা যাও, হালিম নাকি তোমারে দেখাইব। ভাবি অন্য ঘর থেকে আসলেন, বললেন, কই, কি দেখাবে আমার দেবর? এই যে নিচে দেখো ছোট মিয়াটা, তুই তো অনেক ফাজিল, তোর ঠিক কত ছোট, ওর সাথে এমন করতেছিস? ও ছোট হলে কি হবে? ছোট মেয়ে এত বড় হলেও কি করে হালিম? কি খাস তুই? লিমা, মেজাজ খারাপ করিস না, আজকে রাত্রে তোর খবরই আছে। ও আল্লাহ, রাইতে কি করবা? কিছু করছে না কি রে? না, কিছু করতে, আসলে ছোট মিয়ারে ধরে ফেলব না, হয়েছে? আর দুষ্টামি করিস না ওর সাথে। এরপর ভাবি একটু দূরে যে তার শীতের সোয়েটার খুলে ফেললেন। ভাবি আবার অনেক ভরসা, বয়স মাত্র 22 চলে। আমি মনে মনে বলি, এ কি করে, এই ভদ্র আবার এই শয়তান? তবে তা দেখে আমার বেশ শুরুরি লাগছিল। ভাবি সাদা রঙের পড়েছে। লিমা আমার দিকে তাকিয়ে বলে, কি দেখ, চোখ কানা করে দিমু। এরপর ভাবি বলে, আগে বলবে না আমার দেবতার দাবি না হয় একটু পূরণ করতাম? রাতে ঘুমানোর সময় গত রাত্রের মতো একই ঘটনা শুরু করলাম। আজকে কোন দ্বিধা নেই, বাধা দিলেও পরে আমার হাতের চটকায় কোন বাধা দিল না। অনুভূতি অন্যরকম। সবশেষে আমার কানে কানে ফিস ফিস করে বলে উঠল, আমি কাল চলে যাব। মন খারাপ হয়ে গেল। তাহলে কি আমার ভালোবাসার পর্ব এখানেই শেষ? আমি বললাম, কেন? প্রতি উত্তরে লিমা বললর, বাবা বাড়িতে একা, মাও এখানে, তার রান্নাবান্না করতে সমস্যা হয়। তারপর সারা রাত আমার নির্ঘুম কেটেছে। শীতের ঘুমে সবাই স্বর্গে, তাদের নাকের ডাক আমাকে জানান দিচ্ছে, কিন্তু আমি নাক ডাকতে পারছি না। একদম ভোরের দিকে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল দুপুর 2টায়। ঘুম থেকে উঠে দেখি লিমা চলে গেছে, রীতা আপাও চলে গেছে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। তোমাদের একটা কথা বলতে চাই, আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।